আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ষষ্ঠ শ্রেণীর কবিতার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যে কবিতাটি সমাধান করব, কবিতাটির নাম বাঁচতে দাও। যে কবিতাটি লিখেছেন শামসুর রহমান। বাঁচতে দাও কবিতাটির আমাদের বইয়ে যে নমুনা প্রশ্ন রয়েছে, এই নমুনা প্রশ্নের বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল ২ টা প্রশ্নের সমাধান থাকছে আজকের ক্লাসে। তো শিক্ষার্থীরা দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি কেমন লাগে সেটা জানানোর জন্য। তোমরা কোন টপিকের উপরে ক্লাস চাচ্ছ সেটা আমাদেরকে কমেন্টে জানাও। আমাদের ১ নম্বর যে প্রশ্নটি রয়েছে, বাঁচতে দাও। কবিতায় কোনটির পেছনে বালক ছোটে? অ্যান্সারটি হবে খ নম্বর, ঘুড়ির পিছনে। ২ নম্বর যে প্রশ্নটি রয়েছে, ছোট্ট শিশু বাদলা দিনে ভিজতে সুখে। এরকম চরণ হলে বাঁচতে দাও কবিতার আলোকে পরের চরণটি কি হবে? ভিজতে দাও। আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকটি পড়ে ৩ এবং ৪ নম্বর প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। উদ্দীপকটি দেওয়া হয়েছে, ছোট্ট মেয়ে ফাহমিদা মনের আনন্দে বৃষ্টিতে ভিজছে। ফাহমিদার মা এই কারণের জন্য তাকে অনেক বকেছেন, কিন্তু ফাহমিদার বাবা ফাহমিদার মাকে বলেছেন, ফাহমিদার মতো বয়সে আমি সকলেই বৃষ্টিতে ভিজতে চাইতাম। শিশুদের ক্ষেত্রে এটা স্বাভাবিক। ফাহমিদার বাবার মানসিকতার সঙ্গে বাঁচতে দাও কবিতার আ সঙ্গতিপূর্ণ বক্তব্য কোনটি? ফুলকে ফুটতে দিতে হবে, চিলকে ছোঁ মারতে দিতে হবে, ঘুঘুকে ডাকতে দিতে হবে। সঠিক অ্যান্সার ১, ২ ও ৩। বাঁচতে দাও কবিতার আলোকে ফাহমিদার মায়ের আচরণে প্রকাশ পেয়েছে কোনটি? খ নম্বর, প্রতিকূলতা। শিক্ষার্থীরা, এখানে আমাদের যে ১ নম্বর সৃজনশীল প্রশ্ন রয়েছে, নিচে ২ নম্বর সৃজনশীল প্রশ্ন রয়েছে। আমরা এই ২ টা সৃজনশীল প্রশ্নটি সমাধান করব এই ক্লাসে। এখানে উদ্দীপকটা দেওয়া হয়েছে, খালবিল, নদীনালা আর পুকুর ভরা এই দেশ। ছোটবেলায় গ্রামের খালবিল, পুকুরে সাঁতার কাটা শিখেছিলেন নাজির সাহেব। সন্তানদের নিয়ে তিনি এখন শহরে বাস করেন। গ্রামের বাড়িতে আগে সেই খাল, বিল, পুকুর নেই। সন্তানদের সাঁতার কাটা শেখাতে পারছেন না। নাজির সাহেব আক্ষেপ করে বললেন, এভাবে পরিবেশের বিপর্যয় ঘটলে আমাদের আগেকার জীবনযাপনের পরবর্তী প্রজন্মের কাছে কেবল কাগজ কলমেই বেঁচে থাকবে। আমাদের ক নম্বর যে প্রশ্নটি বলা হয়েছে, প্রতিদিন কে আলোর খেলা খেলছে? এটার সঠিক অ্যান্সার হবে প্রতিদিন জোনাকি পোকা আলোর খেলা খেলছে। শিক্ষার্থীরা, তোমাদের কার কার এলাকায় এখনো জোনাকি পোকা দেখা যায় এটা কমেন্টে জানাও, আর জায়গাটার নামও কমেন্টে দিও। আমাদের খ নম্বর যে প্রশ্নটি রয়েছে, কাজল বিলে পানকড়িকে নাইতে দেওয়ার আহ্বান দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? শিক্ষার্থীরা, তোমরা কি কেউ পানকড়ি দেখছো? যেটাকে অনেক জায়গায় হাঁস পাখি বলে। মানে দেখতে একবারে হাঁসের মতো, বাট তার নাম পানকড়ি। তো কাজল বিলে পানকড়িকে নাইতে মানে হচ্ছে গোসল করতে দেওয়ার আহ্বান দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? কাজল বিলে পানকড়িকে নাইতে দেওয়ার আহ্বান দ্বারা কবি প্রাণী জগতের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত না করার কথা বুঝিয়েছেন। শিক্ষার্থীরা, এখানে নাইতে মানে কিন্তু গোসল করতে। প্রকৃতি আর পরিবেশের প্রাণীর বেঁচে থাকার মূল ভরসা, কিন্তু মানুষই দিন দিন এগুলো নষ্ট করছে। এতে প্রাণীদের জীবন ঝুঁকিতে পড়ছে। পানকড়ি এক ধরনের জলচর পাখি। তারা বিল ঝিল স্বাভাবিকভাবে বেড়ে ওঠে, কিন্তু বিল ভরাট হয়ে গেলে তাদের বেড়ে ওঠা বন্ধ হয়ে যাবে। তাই বিল যেন পানকড়ির সাঁতার কাটার উপযোগী থাকে সেই ব্যবস্থা করার কথা বলা হয়েছে। আমাদের গ নম্বর যে প্রশ্নটি বলা হয়েছে, উদ্দীপকে সাঁতার কাটার সঙ্গে বাঁচতে দাও কবিতার শিশুর কাজটির সাদৃশ্য ব্যাখ্যা করো। উদ্দীপকে সাঁতার কাটার সঙ্গে বাঁচতে দাও কবিতা শিশুর কাজটির সাদৃশ্য রয়েছে। প্রকৃতির সাথে মানুষের সহজ সম্পর্ক থাকে। প্রকৃতি ও পরিবেশে মানুষ বেড়ে ওঠার সাহায্য করে। উদ্দীপকে নাজির সাহেব ছোটবেলায় সাঁতার শিখেছিলেন, কিন্তু এখন গ্রামে আগের মতো খাল-বিল, পুকুর নেই। তাই তিনি তার সন্তানদের সাঁতার শেখাতে পারছেন না। বাঁচতে দাও কবিতায় কবি বলেছেন, শিশু স্বাভাবিক পরিবেশ পেলে সুস্থভাবে বড় হবে। এভাবে উদ্দীপকে সাঁতার কাটার বিষয়টি কবিতায় শিশুর সঙ্গে মিল রয়েছে। আমাদের ঘ নম্বর যে প্রশ্নটি রয়েছে, উদ্দীপকে নাজির সাহেবের আক্ষেপের মধ্যে বাঁচতে দাও কবিতার মূল সুরটি ফুটে উঠেছে, মন্তব্যটি প্রমাণ করো। সেক্ষেত্রে অ্যান্সারটি দেখে নাও। উদ্দীপকে নাজির সাহেবের আক্ষেপের মধ্যে বাঁচতে দাও কবিতার
মূল সুরটি ফুটে উঠেছে, মন্তব্যটি যথার্থ। মানুষ আধুনিক জীবনযাপনের জন্য শহরের দিকে ঝুঁকছে। এই নগরায়ন ও মানুষের নানা কাজের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। উদ্দীপকে নাজির সাহেব ছোটবেলায় সাঁতার শিখেছিলেন, কিন্তু তার সন্তানদের শেখাতে পারছেন না। কারণ মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে পরিবেশ নষ্ট করছে, যার ফলে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। বাঁচতে দাও কবিতার কবি পরিবেশ নষ্ট হওয়ার ক্ষতি দেখিয়েছেন। প্রকৃতি নিজের নিয়মে চলে, আর এই নিয়ম ভাঙলে বিপদ ডেকে আনে। একসময় এদেশে নদী-নালা, খাল-বিল ছিল, কিন্তু এখন পরিবেশ নষ্ট হয়ে গেছে। নাজির সাহেবের আক্ষেপে কবির আশঙ্কা প্রতিফলন হয়েছে, তাই মন্তব্যটি সঠিক। শিক্ষার্থীরা, এখানে আমাদের যে ২ নম্বর সৃজনশীল প্রশ্নটি রয়েছে, সেটা সমাধান করব আমরা এখন। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহ আছে, আছে প্রাণ। প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জল, এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এই আমার দৃঢ় অঙ্গীকার। বাসা থেকে একটু দূরে অন্যদের খেলতে দেখে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মিতুরও খেলার প্রবল আগ্রহ জাগল। কিন্তু বাড়ি থেকে তার বেরুতে বাধা, তাকে বাসা থেকে বেরই হতে দেয় না। তার চিন্তা উপরের চরণগুলোর বাস্তবায়ন ঘটিয়ে কেউ যদি তার সেই বাধা দূর করে দিত। এখানে আমাদের প্রথম যে প্রশ্নটি দেওয়া হয়েছে ক নম্বরে, সুজন মাঝি কোথায় নৌকা বাইছে? সুজন মাঝি গহীন গানে নৌকা বাইছে। শিক্ষার্থীরা, তোমরা কে কে নৌকা চালাইতে পারো, কে কে নৌকা চড়ছো, এটি একটু কমেন্টে জানাও। ফুটতে দাও, ছুটতে দাও, এই কথাগুলো দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? ফুটতে দাও, ছুটতে দাও, এই কথাগুলো দ্বারা কবি জীবনের স্বাভাবিক বিকাশের পথে বাধাহীনভাবে কথা বোঝাতে চেয়েছেন। সব মানুষ ও প্রাণী তাদের উপযুক্ত পরিবেশে থাকে। যদি সেই পরিবেশের বদলে যায়, তবে তাদের জীবনের আনন্দ নষ্ট হবে। তাই গোলাপ যেমনভাবে ফোটে, তাকে তেমনভাবে ফুটতে দিতে হবে। আর বালক যেমনভাবে ঘুড়ি তাড়া করে, তাকে তেমনইভাবে দৌড়াতে দিতে হবে। তা না হলে তাদের স্বাভাবিক বেড়ে ওঠা থেমে যাবে। কবি একথাই বোঝাতে চেয়েছেন। উদ্দীপকের গ নম্বর প্রশ্নটি দেখো। উদ্দীপকে মৃত্যুর সঙ্গে বাঁচতে দাও কবিতার শিশুর যে মিল রয়েছে তার বর্ণনা করো। স্বাভাবিক বিকাশের আকাঙ্ক্ষার দিক দিয়েই উদ্দীপকে মৃত্যুর সঙ্গে বাঁচতে দাও কবিতার শিশুর মিল রয়েছে। গ নম্বর প্রশ্নটি, শিশুর সঠিকভাবে বড় হতে উপযুক্ত পরিবেশ দরকার, আর সেই পরিবেশ না পেলে তার বেড়ে ওঠা থেমে যাবে। উদ্দীপকে মিতুর ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, বাসা থেকে দূরে অন্যদের খেলতে দেখে তারও খেলতে ইচ্ছে করে। তোমাদের খেলতে ইচ্ছে করে না? কিন্তু তাকে বাইরে যেতে বাধা দেওয়া হয়। সে চায় কেউ এসব বাধা সরিয়ে দিয়ে তাকে স্বাধীনভাবে চলতে দিক। ঠিক তেমনই বাঁচতে দাও কবিতায় কবি দেখেছেন প্রকৃতির ক্ষতি হলে শিশুর স্বাভাবিক বেড়ে ওঠা বাধাগ্রস্ত হবে। তাই কবি বলেছেন, সবাইকে যেমন চলছে তেমন চলতে দিতে হবে। স্বাভাবিকভাবে বেড়ে ওঠার ইচ্ছার দিক থেকে মিতুর সঙ্গে কবিতার শিশুর মিল রয়েছে। আমাদের গ নম্বর যে প্রশ্নটি রয়েছে, কবির আহ্বান আর উদ্দীপকের চরণগুলোর অঙ্গীকার একই সূত্রে গাঁথা। উক্তিটি বিশ্লেষণ করো। কবির আহ্বান আর উদ্দীপকের চরণগুলো অঙ্গীকার একই সূত্রে গাঁথা। উক্তিটি যথার্থ। শিশু যেন স্বাভাবিকভাবে বড় হতে পারে, এজন্য চারপাশে উপযুক্ত পরিবেশ তৈরি করা দরকার। ভালো পরিবেশ থাকলে শিশুরা স্বাভাবিকভাবে বেড়ে ওঠে। উদ্দীপকের কবি তার কবিতার প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি নবজাতকের জন্য পৃথিবীকে বাসযোগ্য করে তুলবেন। যতদিন বাঁচবেন শিশুর জন্য পৃথিবীর সব জঞ্জাল সরাবেন। বাঁচতে দাও কবিতার কবি সবাইকে আহ্বান করেছেন, ফুল পাখি নদীকে যেমন আছে তেমনই থাকতে দিতে হবে। তাহলে শিশুর সুস্থভাবে বেড়ে ওঠা সম্ভব হবে। প্রকৃতি যদি নিজের নিয়মে চলে, তবে সবার জন্য ভালো হবে। উদ্দীপকে কবি বুঝিয়েছেন শিশুর জন্য সুন্দর পৃথিবী দরকার। তেমনি বাঁচতে দাও কবিতার কবিও সবকিছুকে স্বাভাবিকভাবে চলতে দেওয়ার কথা বলেছেন। তাই কবির আহ্বান তার উদ্দীপকের প্রতিশ্রুতি একসাথে মিলে যায়। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের চারুপাঠ বইয়ের বাঁচতে দাও কবিতাটির বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এবং সৃজনশীল প্রশ্ন ২টার উত্তর। শিক্ষার্থীরা, আমাদের চ্যানেলের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে এটা কমেন্টে জানাও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।